বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, আজকে আমাদের প্রথম লেসন, লেকচার 1। অধ্যায়ের নাম তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। এখানে নিউটনিয়ান বলবিদ্যা কাজ করবে না, গতি, সরণ, ত্বরণ এসব বিষয় এখানে নাই। তো এখানে যে মূল টপিক গুলো, একটা কথা, আমি যা যা লিখেছি তোমরা অবশ্যই তোমাদের খাতায় সবকিছু লিখে রাখবে। আর আমি যা বলতেছি এখান থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যেটা মনে করবো সেটা লিখবো অবশ্যই। মূলত এই 4টা টপিকের আন্ডারে কিছু আলোচনা। প্রথম হচ্ছে তাপমাত্রা পরিমাপের নীতি। তাপমাত্রা পরিমাপ করতে হবে, তাপ পরিমাপ করা দরকার, এটা আসলে প্রথম পত্রের শেষ অধ্যায়, ওইখানে আলোচনা আছে, এই জন্য এই অধ্যায়ে আলোচনা নাই। তাপের পরিমাপ আমাদের দরকার পড়বে। ক্যালোরিমিটারের মাধ্যমে আমরা তাপ পরিমাপ করি, সেটা এই অধ্যায়ে আলোচনার বাইরে রাখা হয়েছে। দ্বিতীয় যে টপিক, তাপ থেকে কিভাবে কাজ পাওয়া যায়, এখানে অনেক বড় আলোচনা আছে। তারপর হচ্ছে তাপ ইঞ্জিন, এখানে একটা আদর্শ ইঞ্জিন, কর্ণ ইঞ্জিন সম্পর্কে আলোচনা আছে, রেফ্রিজারেটর সম্পর্কে আলোচনা আছে। মূলত এর দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা এই অধ্যায়ের টার্গেট। আর এই যে তাপ ইঞ্জিন তৈরি করতেছি আমরা, এর কারণে আমাদের পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে সেটা সম্পর্কে শেষে আলোচনা আছে। এন্ট্রপি, বিশৃঙ্খলা। ওকে, তো আরেকটু বলি, তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আমরা থার্মোমিটার ব্যবহার করি। তাপ থেকে কাজ পাইতে হইলে এখানে আমাদের কিছু বিষয় জানা দরকার। কিউ দিয়ে আমরা তাপ প্রকাশ করি, ডাব্লিউ দিয়ে কাজ কে প্রকাশ করি, ইউ দিয়ে অভ্যন্তরীণ শক্তি, অণুগুলো ছোটাছুটির কারণে এর মধ্যে কিছু গতিশক্তি, ঘূর্ণন শক্তি থাকে, এটাকে অভ্যন্তরীণ শক্তি বলে আমরা পড়বো। এটা মূলত আমরা এই 1 নম্বরটা আজকে পড়বো, বাকিগুলো একটু বলে দিচ্ছি। পি দিয়ে প্রেসার, চাপ। কোন একটা কন্টেনারে গ্যাস নিলে গ্যাসের মধ্যে কিরকম চাপ, গ্যাস কন্টেনারের গায়ে কিরকম চাপ দিবে সে সম্পর্কে আলোচনা। টি দিয়ে তাপমাত্রা বোঝানো হচ্ছে, ভি দিয়ে এখানে আয়তন বোঝানো হচ্ছে, ভেলোসিটি না। সি আর একটা রাশি, আমরা 19 আপেক্ষিক তাপের জন্য এস ব্যবহার করেছিলাম, গ্যাসের ক্ষেত্রে আমরা সি দিয়ে প্রকাশ করব। দেখো আমরা এখানে কয়েকটা সংখ্যা লিখেছি, 2, 1, 0। এখানে তাপগতিবিদ্যার 3টা সূত্র পড়বো আমরা। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তারপরে শেষের দিকে এসে তৃতীয় সূত্রটা আবিষ্কার করা হয়েছে, কিন্তু এটা বেসিক, এটা তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে কাজে লাগে, তো এই জন্য এটাকে আর তৃতীয় সূত্র বলা হয় না, যেহেতু এটা বেসিক। তারপরে এগুলোকে নাম চেঞ্জ করে দেওয়া হয় নাই, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে 0তম সূত্র। তাপগতিবিদ্যার 0তম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। আজকে আমরা 0তম সূত্রটা পড়বো। তাপ থেকে কাজ যখন বের করব, হিসাব করব, তখন আমরা প্রথম সূত্র পড়ব। আর তাপ ইঞ্জিনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা পড়ব। আমরা মূলত কিছু সংজ্ঞা পড়ব আজকে। সংজ্ঞাগুলো এই সংজ্ঞাগুলো আমরা পড়ব। তাপীয় সমতা, তাপমাত্রা, থার্মোমিটার, 0তম সূত্র, সূত্রটা এখানে পড়ব। উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ। তাপীয় সমতা, মনে করো দুইটা বস্তু আছে, একটা হট আর একটা কোল্ড, হট বডি, কোল্ড বডি। তো আমরা জানি যে দুইটা বস্তুকে যদি একসাথে নিয়ে আসি, হট বডি আর কোল্ড বডিটাকে যদি কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে কি হবে, গরম বস্তুটা তাপ হারাবে আর শীতল বস্তুটা তাপ অর্জন করবে, তাপ গ্রহণ করবে। এই তাপ ছেড়ে দিবে, হট বডিটা তাপ ছেড়ে দেবে আর কোল্ড বডিটা তাপ গ্রহণ করবে। তো কতক্ষণ পর্যন্ত এই কাজটা হতে থাকবে? যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তুর তাপমাত্রা
সমান না হবে। তো যখনই এই দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে, সমান হওয়া বলতে এটা 20, এটা 20 ডিগ্রি হয়ে গেল, তো তখন কি হবে, তাপের যে আদান প্রদান চলতেছিল সেটা বন্ধ হয়ে যাবে। তো এটাকেই বলে তাপীয় সমতা, সাম্য অবস্থায় আসা, দুইটা বস্তু একই তাপমাত্রায় আসা। বা আমরা যদি অন্যভাবে বলি, তো দুটো বস্তুকে একসাথে নিয়ে আসলে যদি তাপের আদান প্রদান না হয়, তো সেই অবস্থাটাকে বলে তাপীয় সমতা বা তাপীয় সাম্য অবস্থা। ওকে, তাপমাত্রার সংজ্ঞা সবাই জানো, তোমাদের HW ছিল, তাপমাত্রার সংজ্ঞাটা পড়ে আসতে বলছিলাম। যারা পড়ছো তো ভালো, যারা পড়ো নাই শুনে নাও। তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা, যেটা নির্ধারণ করে অন্য একটা বস্তুর সাথে এই বস্তুটাকে রাখলে এ তাপ দিবে নাকি নিবে। মনে করো একটা বরফ টুকরা আছে, তুমি যদি ধরো, সে কি করবে, তোমার কাছ থেকে তাপ নিবে। তা আমরা শিওর হলাম কিভাবে, বরফ টুকরাটার তাপমাত্রা তোমার সাথে কম, তাপমাত্রা তোমার সাথে কম, এই জন্য তাপ সে নিবে। তো একইভাবে যদি রান্না করা ভাতে হাত দিই আমরা, গরম ভাত, তাহলে কি হবে, তোমার কাছে তাপ আসবে। তুমি যদি ভাত টাচ করো, গরম ভাত থেকে তোমার হাতে তাপ আসবে। শিওর হলাম কিভাবে, ভাতের তাপমাত্রা বেশি। তাহলে তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা, যেটা নির্ধারণ করে এই বস্তুটাকে, এই মাঝখানের বস্তুটাকে অন্য কোনো বস্তুর সাথে সংস্পর্শে আনলে, মানে টাচে আনলে, ভাতকে টাচ করতে হবে, না হলে কিন্তু তুমি নিতে পারবো না, তোমার শরীর তাপ নিবে না, বা খুব কাছে নিতে হবে। তো সংস্পর্শে আনলে তাপ দিবে নাকি নিবে। যে 40°C তাপমাত্রার বস্তুটাকে যদি 39°C তাপমাত্রার বস্তুর সাথে রাখি, তাহলে সে তাপ দিবে। আর যদি 41°C তাপমাত্রার বস্তুর সাথে রাখি, তাহলে তাপ নিবে। তো এই ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তাপমাত্রা, তাই না, আমরা সবাই জানি। ওকে, থার্মোমিটার হচ্ছে সঠিক তাপমাত্রা মাপার যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রাকে সঠিকভাবে মাপা যায়, সেটাকে বলে থার্মোমিটার। তোমরা পারদ থার্মোমিটার সম্পর্কে অলরেডি জানো, আর অনেক ধরনের থার্মোমিটার থাকতে পারে। এই যে থার্মোমিটার তাপমাত্রাটা মাপে, এটা যে সূত্র মেনে চলে, সেটাই হচ্ছে তাপমাত্রার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটা নামকরণ করেছেন R.S. ফাউলার। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমাদের কি বলতেছে, হ্যাঁ, দুইটা বস্তু A আর B যদি তৃতীয় কোনো বস্তু C এর সাথে তাপীয় সাম্য অবস্থা থাকে, দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তু C এর সাথে তাপীয় সাম্য অবস্থা থাকে, তাপীয় সাম্য অবস্থা মানে তাপ দেয় না, নেয় না, এ C কে তাপ দিচ্ছে না, সিও একে তাপ দিচ্ছে না, একইভাবে BC এর মধ্যেও একই ঘটনা, সাম্য অবস্থা বিরাজ করতেছে। তো এখন যদি A আর B কে একসাথে রাখি, তাহলে এরাও তাপ দিবে না বা নিবে না। তাহলে কথাটা যদি একবারে বলি, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম উক্ত বস্তু দুইটি ও তাপীয় সাম্য অবস্থায় থাকবে। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম উক্ত বস্তু দুটিও তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তোমার গায়ে যখন থার্মোমিটার লাগানো হয়, তখন এই বিষয়টাই কাজ করে। যখন তোমার গায়ের তাপমাত্রা মাপতে চাও, তুমি কি করো, একটা থার্মোমিটার তোমার গায়ের সাথে টাচ করায় দাও, কিছুক্ষণ টাচ করায় দিয়ে রাখো। কেন, তাপ আদান প্রদান করতে করতে এই সাম্য অবস্থাটা অর্জন করে, সাম্য অবস্থাটা যখন অর্জন করে, তখন তাপ দেয়া নেওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে আমরা জানি যে তাপ গ্রহণ করলে পদার্থের প্রসারণ ঘটে। ওইখানে কি কি দেয়া আছে, মার্কারি, পারদ দেয়া আছে, পারদের প্রসারণ ঘটে একটা উচ্চতায় গিয়ে থেমে যায়। আমরা দেখে নিই বাইরে থেকে যে তোমার তাপমাত্রা কত। এই ঘটনাটাই ঘটানো হয়েছে, আর কিছু তাপীয় সাম্য অবস্থা বা তাপীয় সমতা সৃষ্টি করা হয়েছে থার্মোমিটারের মাধ্যমে। ওকে, এবার হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। এই যে থার্মোমিটার তৈরি করার জন্য যে পদার্থগুলো ব্যবহার করতেছি, এগুলিকে বলে উষ্ণতামিতিক পদার্থ।
আমরা শুধু এতদিন পর্যন্ত একটা পদার্থের কথা জেনেছি যে পারদ থার্মোমিটার, কিন্তু পারদ থার্মোমিটার ছাড়াও অনেক ধরনের থার্মোমিটার আছে। গ্যাসের থার্মোমিটার থাকতে পারে, অন্য লিকুইডের থার্মোমিটার থাকতে পারে, এবং কি আমাদের পরিবাহী যে আছে তার আছে, পরিবাহী তার আছে, তাই না? এগুলোও উষ্ণতামিতিক পদার্থ হইতে পারে। পরিবাহী তারের রোধ তাপমাত্রার সাথে সাথে বেড়ে যায়। তো এটাকে যদি আমরা কোনোভাবে স্কেলে প্রকাশ করে ফেলতে পারি তাহলে এর মাধ্যমে আমরা তাপমাত্রা মাপতে পারবো। তো উষ্ণতামিতিক ধর্মটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থের যে ধর্ম বলতে এখানে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে আয়তন, আবার পরিবাহী কথা বললাম, পরিবাহীর ক্ষেত্রে এর রোধ, যে ধর্মটা নিয়মিত পরিবর্তন হয়, নিয়মিত বাংলাটা একটু কঠিন, স্মুথলি চেঞ্জ হয় আর কি। স্মুথলি চেঞ্জ বলতে 10°C তাপমাত্রার পার্থক্যের জন্য যতটুকু আয়তন বৃদ্ধি পায়, পরে দেখা যায় যে 20 থেকে 30-এর ক্ষেত্রে অনেক সময় ভিন্ন হতে পারে। এটা হওয়া যাবে না। মানে প্রতি 10°র জন্য তাপ আয়তনের পার্থক্য একই হইতে হবে। মনে করো যে তোমার কাছে পারদ আছে, কিছু পরিমাণ পারদ আছে, এখানে কিছু পরিমাণ পারদ আছে, তো এখানে আমরা তাপ প্রয়োগ করলাম। এটা ছিল আগে 100 সেন্টিমিটার, 100 কিউবিক সেন্টিমিটার ছিল। তো 10°, প্রথমে এটা 0°C ছিল, 10°C তাপমাত্রা বাড়ালাম, এখানে মনে করো 5 কিউবিক সেন্টিমিটার বাড়লো। এইবার 10 থেকে 20-এ যখন যাব, 0 থেকে 10-এ 5, 10 থেকে 20-এ যখন যাব, তখনও যেন 5 কিউবিক সেন্টিমিটার বৃদ্ধি পায়। এটাকে বলে নিয়মিত পরিবর্তন। প্রথমবার 5 হলে পরের বার 6 বা 4 এরকম যদি হয় তাহলে এটাকে নিয়মিত পরিবর্তন বলা চলে না। তো সব পদার্থে সব ধর্ম তাপের সাথে এরকম নিয়মিত পরিবর্তন হয় না। আমরা খুঁজে খুঁজে বের করছি যে পারদের ক্ষেত্রে এর আয়তনটা নিয়মিত পরিবর্তন হয়, বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় যে রোধটা নিয়মিত পরিবর্তন হয়। তো ওই ধর্মটাকে আমরা কাজে লাগাই। তাহলে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে উষ্ণতামিতিক পদার্থের যে ধর্মটা নিয়মিত পরিবর্তন হয় সেটাকে বলে উষ্ণতামিতিক ধর্ম। এখানে আয়তন হইতে পারে, রোধ হইতে পারে, ইত্যাদি। এখন আমরা থার্মোমিটার সম্পর্কে একটু পড়ি। থার্মোমিটার এতদিন আমরা জেনে আসছি যে পারদ থার্মোমিটার, তাই না? থার্মোমিটারের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, এরকম বিভিন্ন বিষয় পড়ে আসছি। তো এরকম আমাদের থার্মোমিটারের দুইটা স্থির বিন্দু থাকতে পারে, যে ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু আগে পড়ে আসছি আমরা। ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে বাষ্প বিন্দু, মানে 100°C তাপমাত্রায় থার্মোমিটারের কোন পর্যন্ত বড় আমাদের মার্কারি উঠতেছে, পারদ উঠতেছে, আয়তন বৃদ্ধি পেয়ে কত দূর পর্যন্ত যাচ্ছে। আর বরফ বিন্দু 0°C তাপমাত্রার বরফে পারদের আয়তন কতটুকু আছে। তো এই দুইটাকে ক্যাপিটালাইজ করে, দুইটাকে নির্দিষ্ট করে যে থার্মোমিটার বানানো হয়েছে সেটাকে দুই স্থির বিন্দু বিশিষ্ট থার্মোমিটার বলে। আর কিছু থার্মোমিটার আছে একটা স্থির বিন্দু দিয়েই তৈরি করা হয়েছে, তো সেটা একটু অন্যরকম। তো দুইটা, আচ্ছা ওটা আগে শেষ করি। এটা আসলে একটা নতুন একটা সংজ্ঞা তোমরা শিখবা, সেটা হচ্ছে ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দুকে কেন্দ্র করে, ত্রৈধ বিন্দুকে সেন্টার করে, ত্রৈধ বিন্দুকে ক্যাপিটালাইজ করে একটা থার্মোমিটার বানানো হয়েছে। ত্রৈধ বিন্দুটা কি সেটা বলতেছি। আমরা তো জানি যে 30°C তাপমাত্রায় পানি তরল আকারে থাকে, তাই না? সাধারণ চাপে 1 অ্যাটমসফিয়ার বা 776 সেন্টিমিটার, আচ্ছা 76 সেন্টিমিটার পারদ চাপে বা 1 অ্যাটমসফিয়ার চাপে 30°C তাপমাত্রায় পানি তরল থাকে, তাই না? কিন্তু যদি আমরা এই চাপটাকে, এই যে চাপটা 76 সেন্টিমিটার, এই চাপটাকে যদি আমরা কোনোভাবে, মনে করো আমাদের এই কন্টেনারটার মধ্যে পানি আছে, এই চাপটাকে যদি কোনোভাবে 4.88 মিলিমিটার করে ফেলতে পারি, আমরা করতেই পারি, ভেতরে যে বাতাসটা আছে সেটাকে বের করে ফেলতে পারি, তাহলে এই চাপ কমে যাবে। আমরা জানি বায়ুর চাপ, এই যে 1 অ্যাটমসফিয়ার চাপ যেটা, এটা বায়ুর চাপ। তো বায়ুকে যদি বের করে দিই
তাহলে এখানে চাপ কমে যাবে। তো চাপ যদি কমায়, অনেক বায়ু বের করে দিই, তাহলে চাপ কমতে কমতে 4.88 মিলিমিটার করা যাবে, করলাম। এখন এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে এটা যদি 0-তে নিয়ে যাই, তাপমাত্রা কমায় দিলাম, তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে আমরা জানি 273.16 কেলভিন, এটা আমরা জানি। ওকে, যদি আমরা এই কন্ডিশনে নিয়ে যেতে পারি পানিটাকে, তাহলে আমরা একটা মজার ঘটনা দেখবো যে পানি তো আছে, এর সাথে বরফও আছে, এর উপরে বাষ্পও আছে, জলীয় বাষ্প আছে। তাহলে কি করলাম, ঘটনাটা চাপ করে দিলাম 4.88 মিলিমিটার, তাপমাত্রা করে দিলাম 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার পানিটা একই সাথে 3 অবস্থায় পাওয়া যাবে, একই সাথে 3 অবস্থায় পাওয়া যাবে। এই যে এটাকেই বলে ত্রৈধ বিন্দু, এই ঘটনাটাকে বলে পানির ত্রৈধ বিন্দু। তো কোনো পদার্থকে কোনো নির্দিষ্ট চাপে এবং তাপমাত্রায় যদি কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় একই সাথে পাওয়া যায়, তাহলে ওই বিন্দুটাকে, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এই বিন্দুটাকে বলে ত্রৈধ বিন্দু। তাহলে কোনো একটা চাপে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা যে পাওয়া যায়, সেই বিন্দুটাকে বলে ত্রৈধ বিন্দু। তো ত্রৈধ বিন্দু আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273.16 কেলভিন। তোমরা 273 পড়ছো, এক্স্যাক্টলি যদি করি 273.16 কেলভিন। তো আমরা এখান থেকে একটা সমীকরণ পাই, কেলভিন স্কেলের তাপমাত্রাকে পাইতে হলে থিটার সাথে 273 যোগ করতে হবে। আচ্ছা, এটা তোমরা জানো। তাহলে এইটাকে ব্যবহার করে আমরা এক স্থির বিন্দুর থার্মোমিটার পাইতে পারি। ওকে, এটা নিয়ে বেশি আলোচনা নাই। দুই স্থির বিন্দুর থার্মোমিটারের থেকে আমরা এখানে বাষ্প মানে তো আমরা জানি স্টিম, আর বরফ হচ্ছে আইস। আমরা এই সমীকরণগুলো পাইছিলাম ছোটকালে। তো আমরা একটু এটা ডিটেলসে দেখবো যে এটা আসলে কিভাবে আসছিল। আমরা জানি c/5 ইকুয়াল f-32/9 ইকুয়াল k-273/5, এটা আমরা জানি। এটা কিভাবে আসছিল, এই 5 আসলে 100 ছিল, মানে সবগুলোকে 20 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছিল, নিচে সবগুলো। আচ্ছা, 5 20 100, 9 20 180, 5 20 100, উপরে সবকিছু একই আছে। আর দেখো এই c/100 আসলে এরকম ছিল, c-0 100 - 0, আর এই 180 আসলে ছিল 212 - 32। আমরা পেছনের দিকে যাচ্ছি, আর 100 ছিল 373 - 273। আমরা কেন এখানে গেলাম একটু এখন পেয়ে যাব আমরা। দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা আসলে আমাদেরকে কি বলতেছে, এই সমীকরণের প্রত্যেকটা রাশি, এটা 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 প্রত্যেকটা রাশি আমাদেরকে বলতেছে, প্রথমটা হচ্ছে ওই স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, মাইনাস বরফ বিন্দুতে ওই স্কেলের তাপমাত্রা, বরফ বিন্দুতে ওই স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, ডিভাইডেড বাই বাষ্প বিন্দুতে ওই স্কেলের তাপমাত্রা মাইনাস বরফ বিন্দুতে ওই স্কেলের তাপমাত্রা। বরফ বিন্দুতে 0 ডিগ্রি আমরা জানি, বাষ্প বিন্দুতে 100 ডিগ্রি, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত হয়। ফারেনহাইটের ক্ষেত্রে কি, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু, ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি, আর বাষ্প বিন্দু হচ্ছে 212, এই যে আবার বরফ 32। কেলভিন স্কেলে তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু হচ্ছে 273, এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম 273, আর 373 হচ্ছে কেলভিন স্কেলে বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু। এটা আসলে এই সমীকরণ থেকে আসছে, এই যে ইকুয়েশনটা, এটা আসলে এই সমীকরণ থেকে আসছে। এই সমীকরণ আমাদেরকে বলতেছে যে এই যে অনুপাতটা, তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু ডিভাইডেড বাই বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু, এই যে অনুপাতটা, এটা সব সময় ধ্রুব থাকবে, সব সময় ধ্রুবক থাকবে। সব সময় ধ্রুবক থাকা মানে হচ্ছে যে সেলসিয়াস স্কেলে যা থাকবে, ফারেনহাইট স্কেলে যা থাকবে, কেলভিন স্কেলেও তাই থাকবে। আরো দুইটা স্কেল আছে,
ওইগুলো অন্যদিন দেখবো নি আমরা। ওকে, তো এখন তাহলে যদি আমরা এটাকে আরো একটু বড় করি, এটা শুধু তাপমাত্রার ক্ষেত্রে না, মানে তাপমাত্রা এখানে শুধু তাপমাত্রা লিখছি আমি, তাপমাত্রা, বরফ, বাষ্প এসব লিখছি। এখানে তাপমাত্রার ক্ষেত্রে কোনো একটা রাশির যে কোনো কিছু পরিবর্তন হইতে পারে, যে কোনো কিছু মানে যে কোনো একটা ধর্ম পরিবর্তন হয়েছে, তাপমাত্রিক ধর্ম পরিবর্তন হইতে পারে। যেমন বরফ বিন্দুতে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য আমরা হিসাব করে ফেলতে পারি, বাষ্প বিন্দুতে ওই বস্তুটার দৈর্ঘ্য হিসাব করে ফেলতে পারি, যদি দৈর্ঘ্যটাও হিসাব করতে পারি, তারপরেও আমরা এর মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করতে পারবো, তাপমাত্রা পরিমাপ করতে পারবো। রোদের ক্ষেত্রেও একই ঘটনা। যদি আমরা কোনো একটা তারের পরিবাহীর রোধ বরফ বিন্দুতে আর আইস মানে বরফ বিন্দুতে ওই পরিবাহীর রোধ, আর স্টিম মানে বাষ্প বিন্দুতে ওই পরিবাহীর রোধ যদি আমরা মেপে ফেলতে পারি, তাহলেও আমরা এই যে সমীকরণ মাস্টার ইকুয়েশন, এটা ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। শুধু এটাই না, আরো মজার ঘটনা আছে। যদি আমাদের মনে করো কোন একটা থার্মোমিটার আমাদের ছিল, থার্মোমিটার তো আর দাগ কাটা থাকে না, কাচের মধ্যে কিছু মার্কারি দিয়ে দেওয়া হয়েছে, পারদ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে দাগ কাটা হয়, তাই না? এই বাল্ব এর ভিতর দিয়ে মার্কারি পারদ ওঠানামা করে। মনে করো আমরা সেলসিয়াস স্কেলে দাগ দিতে চাই, 0 আর 100 হবে না, আমরা মনে করো 70 আর 200 দিয়ে ফেলছি, কোনো সমস্যা নাই, এই থার্মোমিটার দিয়েও মাপা যাবে, এই থার্মোমিটার দিয়েও সঠিকভাবে তাপমাত্রা এখন মাপা যাবে। তার মানে কোনো একটা থার্মোমিটার দিয়ে যদি ভুল দাগ দিয়ে ফেলি, থার্মোমিটারের দাগ দিয়েছে যে কাউকে লিখতে দিচ্ছি 0 আর 100 লিখতে যায় 70 আর 200 লিখে ফেলছে, মানে এরকম ভুল করে ফেলছে, তারপরে ওই থার্মোমিটার দিয়ে সঠিক তাপমাত্রা মাপা যাবে। এখন তোমার জানতে হবে যে এর জন্য আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে 70টা যে 0, 70টা হচ্ছে বরফ বিন্দু আর 200টা যে বাষ্প বিন্দু, এটা যে বাষ্প বিন্দু এটা তোমার জানতে হবে, ঠিক আছে? এটা যে বরফ আর ওটা যে বাষ্প বিন্দু এটা তোমার জানা থাকতে হবে। যদি আমরা জানি, মনে করো যে ভুল করে আইসে কত দেওয়া হয়েছে এটা আমরা এখানে বসাই দিব, আর ভুল করে স্টিমে কত দেওয়া হয়েছে এটা আমরা বসাই দিব, ঠিক আছে? আর এইটা হচ্ছে ভুল থার্মোমিটার দিয়ে আমরা এখন কত মাপতেছি, মনে করো এখানে 170 দেখাচ্ছে, 170 দেখাচ্ছে, এটা যদি বসাই দিই আর সঠিকতার সাথে তুলনা করি, তাহলে এই 170টা আসলে কত, সঠিক স্কেলে কত, এটা আমরা পেয়ে যাব। এখন আমরা একটা উদাহরণ দেখি। এই একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু 4 ডিগ্রি সেলসিয়াস, এই যে যেটা 70 বলছিলাম, এটা কি করছে, ভুল করে 4 দিয়েছে, এবং বাষ্প বিন্দুতে 100 হওয়ার কথা লিখেছে 98। আর এই থার্মোমিটারটা এই যে 170 বলছিলাম সেটা কত পার্ট দিচ্ছে, 51 পার্ট দিচ্ছে। তাহলে এই যে 51 যে দিচ্ছে এটা আসলে সঠিক থার্মোমিটারে কত, সঠিক থার্মোমিটারে কত। এখন এই মানগুলো তো আমরা পেয়ে গেছি কিছুক্ষণ আগে, আমরা সমীকরণ পেয়ে গেছি। তো ভুলগুলোকে এভাবে লিখতে হয়, এই যে 51 ভুলে কত মাপছি মাইনাস বরফ বিন্দুতে কত ডিভাইডেড বাই বাষ্প বিন্দুতে কত মাইনাস বরফ বিন্দুতে কত। তো এটাকে আমি থার্মোমিটারে যেহেতু মাপতে চাই, তাহলে থার্মোমিটারে কত ছিল, সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। এখন যদি এটা তুলনা করি, মানগুলো বের করি, তাহলে আমরা যে মানটা পাবো সি ইকুয়াল 50 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে সঠিক স্কেলে তাপমাত্রা, সঠিক স্কেলে তাপমাত্রা। ওকে, নেক্সট টাইম আমরা আরো পড়বো, ইনশাল্লাহ লাইভে আসবো, ক্লাস করবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।